হ্যালো 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 ওয়েলকাম সকলকে। আমি ক্যালকুলেটিক্সের তরফ থেকে অনিকেত সরকার, তোমাদের বায়োলজি এডুকেটর। আর তোমরা তো সকলেই জেনে গেছো যে এতদিনে যে আমাদের একটা আরআরবি গ্রুপ ডি এর ব্যাচ লঞ্চ হচ্ছে, এবং সেই ব্যাচের সায়েন্স পার্টের লাইফ সায়েন্স বা বায়োলজি পার্টটা আমি পড়াবো। আর আজকে তোমাদেরকে যে কী কী টপিকটা কীভাবে পড়ানো হবে এবং কোন চ্যাপ্টারটা আজকে পড়াবো সেসবের ডেমো ক্লাস আজকে আমরা দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা আজকে প্রথম যেটা চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে সেল এবং সেলের যে সেল টিস্যু এই সংক্রান্ত যা যা বিষয় আছে সেগুলো ফার্স্ট চ্যাপ্টারে থাকবে। সেকেন্ডে আমরা পড়বো হচ্ছে নিউট্রিশন পার্টটা। নিউট্রিশনের মধ্যে তোমাদের পড়বে হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন, তারপরে ভিটামিন, এই সমস্ত কিছু আমি নিউট্রিশন পার্টে কভার করব। আর নেক্সট আছে হিউম্যান বডি। এই পার্টে আমি কভার করব যে হচ্ছে বিভিন্ন যে সিস্টেমগুলো হয় হিউম্যানের, যেমন হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এই বিভিন্ন সিস্টেমগুলো আমরা আলোচনা করব। নেক্সট আমরা আলোচনা করব অ্যানিমাল ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনের মাধ্যমে যে অ্যানিমালের বিভিন্ন যে ক্লাসিফিকেশন আছে, কর্ডাটা, নন কর্ডাটা, এই সমস্ত কিছু আমরা অ্যানিমাল ক্লাসিফিকেশনে কভার করব। নেক্সট আমরা ইকোলজি চ্যাপ্টারটা কভার করব। তারপরে কভার করব জেনেটিক্স চ্যাপ্টারটা, যেখানে হচ্ছে মেন্ডেল, ল্যামার্ক, এই সমস্ত এদের সমস্ত তত্ত্ব, ডারউইনের তত্ত্ব, এই সমস্ত কিছু আমরা হচ্ছে এই জেনেটিক্স চ্যাপ্টারের মধ্যে কভার করব। আর লাস্ট হচ্ছে প্ল্যান্ট মরফোলজি। এই চ্যাপ্টারের মধ্যে আমরা প্ল্যান্ট সংক্রান্ত যা যা কিছু আছে সমস্ত কিছু আমরা এই চ্যাপ্টারের মধ্যে কভার করব। তো আজকে ফার্স্টে আমরা যেটা শুরু করব হচ্ছে সেল। তো সেল শুরু করার আগে আমরা মানে তোমরা কতজন জানো যে বায়োলজি এই শব্দটা কোথা থেকে এসেছে এবং বায়োলজি শব্দটা কি কি দিয়ে তৈরি? তো বায়োলজি শব্দটা এসেছে দুটো পার্ট থেকে। একটা হচ্ছে বায়োস। বায়োস মানে হচ্ছে কি লাইফ, ওকে। আর একটা লগস। লগস মানে হচ্ছে স্টাডি। তো বায়োলজি শব্দটা দুটো শব্দ, গ্রিক শব্দ থেকে এসেছে, বায়োস এবং লগস। বায়োস মানে হচ্ছে লাইফ, অ্যান্ড লগস মানে হচ্ছে স্টাডি, মানে হচ্ছে লাইফ সংক্রান্ত যে স্টাডি সেটাই হচ্ছে বায়োলজি। তো বায়োলজির ফাদার অফ বায়োলজি, এটা কিন্তু খুব ভালো, মানে প্রত্যেকটা প্রশ্ন আমরা যেরকমভাবে পড়বো সেটা হচ্ছে যে এমসিকিউ প্যাটার্নেও পড়তে পড়তে চলতে থাকবো, যাতে কি আমাদের যেহেতু আরআরবি যে কোশ্চেন ওয়াইজ যে প্রশ্নগুলো আসে প্রত্যেক বছরে, সেই ওয়াইজ আমরা পড়তে থাকবো এবং প্রত্যেকটা পয়েন্ট অনুসারে পড়বো। তো ফাদার অফ বায়োলজি কাকে বলে, এটা একটা কোশ্চেন আসতে পারে। তো ফাদার অফ বায়োলজি হচ্ছে অ্যারিস্টটল, ঠিক আছে। আর এই যে আমাদের এই বায়োলজি এই টার্মটা কে কয়েন করেছিলেন, মানে টার্মটা কে দিয়েছিলেন, সেই টার্মটা দিয়েছিলেন হচ্ছে ল্যামার্ক আর থ্রেভারানাস। কত সালে দিয়েছিলেন? 1801 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট আমরা জানি যে দেখো আমাদের বায়োলজির দুটো পার্ট, মেনলি দুটো পার্টে বিভক্ত। সেটা কি কি? একটা হচ্ছে জুলজি আর একটা হচ্ছে বটানি। জুলজি এবং বটানি ছাড়াও আরও অনেক পার্ট আছে বায়োলজির মধ্যে, সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখছি। কিন্তু মেইনলি আমরা দুটো জিনিস জানি, সেটা হচ্ছে একটা হচ্ছে জুলজি আর একটা হচ্ছে বটানি। তো জুলজি, ফাদার অফ জুলজি কাকে বলা হয়? ফাদার অফ জুলজি বলা হয় অ্যারিস্টটলকে। আর ফাদার অফ বটানি কাকে বলা হয়? ফাদার অফ বটানি বলা হয় থিওফ্রাস্টাসকে। থিওফ্রাস্টাস হচ্ছে ফাদার অফ বটানি, ঠিক আছে। জুলজি কথাটা কোথা থেকে এসছে? জু মানে হচ্ছে অ্যানিমাল, আর লগস মানে কি বললাম? স্টাডি, মানে অ্যানিমাল সংক্রান্ত যে স্টাডি হচ্ছে সেটা হচ্ছে জুলজি। আর বটানি মানে হচ্ছে কি? বটানি মানে হচ্ছে উদ্ভিদ বিদ্যা সংক্রান্ত যেসব স্টাডি, সেটা হচ্ছে বটানি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে তোমাকে এখনই বললাম যে বিভিন্ন বায়োলজির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, শুধু জিওলজি এবং শুধু বটানি নেই। আমাদের এখান থেকেও আসতে পারে যে এই যে অ্যানাটমি কাকে বলে, বা অ্যাগ্রোনমি কাকে বলে, বা এপিকালচার কি, এগুলো সমস্ত কিছু আমরা এক এক করে পড়তে থাকবো, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। যে তোমাদের ধরো দিয়ে দিল যে এইটা মানে এপিকালচার কাকে বলে, বা এর নিম্নলিখিত কোনটা হচ্ছে এপিকালচার, তো সেরকম ভাবে তোমাদেরকে উত্তর করতে হবে। তো প্রত্যেকটা আমাদের জেনে রাখা কিছু কিছু যেগুলো মেইন ইম্পর্টেন্ট সেগুলো আমরা জেনে রাখবো, ঠিক আছে। তো অ্যানাটমি মানে কি? অ্যানা মানে হচ্ছে কি অ্যাপার্ট, মানে হচ্ছে কি বিচ্ছেদ, ঠিক আছে, বিচ্ছেদ বা ভাগ, ঠিক আছে। আর টোম মানে হচ্ছে কি কাট, তার মানে কি স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ অর্গানিজম, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের যে দেহের মধ্যে বিভিন্ন যে অর্গানিজমগুলো আছে, এই অর্গানিজমগুলো আছে তাদের যে স্ট্রাকচার, সেগুলোকে আমরা বিচ্ছেদ করে যখন দেখি সেটা হচ্ছে অ্যানাটমি। আমরা ডাক্তারি ক্ষেত্রে পড়ি যে অ্যানাটমি, তো কি সেখানে সব ব্যবচ্ছেদ বা এই সব কিছু থাকে, সেই বিচ্ছেদ। অ্যানা মানে হচ্ছে কি বিচ্ছেদ, আর টম মানে হচ্ছে কাটা, মানে হচ্ছে আমাদের অ্যানাটমি, ওকে।
নেক্সট কি অ্যাগ্রোনমি। অ্যাগ্রোনমি দুটো কথা থেকে এসেছে, একটা হচ্ছে অ্যাগ্রোস আর একটা হচ্ছে নমোস। অ্যাগ্রোস মানে হচ্ছে কি জমি, ঠিক আছে, জমি বা মাঠ, ঠিক আছে, জমি বা মাঠ। আর নমোস মানে হচ্ছে কি নিয়ম বা পরিচালনা, ঠিক আছে, এই নমোসটা আমি এখানে লিখছি, নিয়ম বা পরিচালনা। সো অ্যাগ্রোনমি মানে কি জমি চাষ করার নিয়ম, দ্যাট ইজ অ্যাগ্রোনমি। তাহলে কি অ্যাগ্রোনমি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ সয়েল ম্যানেজমেন্ট, মানে কি জমি যে চাষ করার পদ্ধতি, ফর দ্য প্রোডাকশন অফ ক্রপ, মানে হচ্ছে ফসল ফলানোর জন্য জমি চাষের পদ্ধতিকে বলা হচ্ছে অ্যাগ্রোনমি। ওকে, নেক্সট কি এপিকালচার। এপিকালচার আমরা ছোট থেকেই পড়ে এসেছি, সেটা হচ্ছে যে মধু হানি বীজ নিয়ে যেগুলো আমাদের পড়াশোনা, সেগুলো হচ্ছে এপিকালচার। নেক্সট কি অ্যানথ্রোপোলজিও দুটো শব্দ থেকে এসেছে। আমরা টার্ম ভেঙে পড়বো, সে সবসময় আমি তোমাদেরকে বলে এসেছি যে টার্ম ভেঙে পড়াটা খুব ইম্পর্টেন্ট। টার্ম না ভেঙে পড়লে আমরা কিন্তু খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারবো না, টার্ম ভেঙে পড়লে খুব সহজেই আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো। তো অ্যানথ্রোপোস, এই অ্যানথ্রোপোস কথাটা এসে, অ্যানথ্রোপোস মানে কি, অ্যানথ্রোপোস মানে হচ্ছে মানুষ, ঠিক আছে, মানুষ বা মানব। তো মানব সংক্রান্ত যেসব পড়াশোনা সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। তা কি, স্টাডি অফ অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ বিটুইন দ্য কালচার অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অফ হিউম্যান, মানে হিউম্যানের মানে মানুষের যে পূর্ব কি করে পূর্ববর্তী কালে তারা যে অতীতকালে যেসব তাদের যে কি কি কালচার ছিল, তারা কীরকমভাবে ডেভেলপড হয়েছে, তারা মানে মানে প্রথমে কি ছিল, আমরা আদিম মানুষ ছিলাম, তারপরে আস্তে আস্তে আমরা বৃদ্ধি হয়েছে, গ্রোথ হয়েছে। তো সেই সমস্ত যে ফার্স্ট থেকে লাস্ট অব্দি যেসব পড়াশোনা সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, মানে মানুষদেরকে নিয়ে পড়াশোনা, মানুষের ডেভেলপমেন্ট অ্যান্ড অরিজিন সংক্রান্ত। নেক্সট হচ্ছে কি বায়োমেট্রিক্স। আমরা সকলেই আজকালকার দিনে দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বায়োমেট্রিক্স খুব ইম্পর্টেন্ট। তো মানে হাতের ছাপ, চোখের রেটিনা স্ক্যান, এগুলো সব কিছু কিন্তু বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে। তো বায়োমেট্রিক্স মানে কি, বায়োমেট্রিক্স মানে হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ বায়োলজিক্যাল ডাটা। বায়োলজিক্যাল ডাটা মানে কি আমাদের হাতের ছাপ, এই হাতের ছাপটা তো একটা বায়োলজিক্যাল ডাটা, তাই না? এই সমস্ত কিছু, তারপরে চোখের রেটিনা, এগুলো খুব ইউনিক আমাদের। তো এই সব স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে আমাদের ধরো তোমরা হচ্ছে আধার কার্ডে যে একটা করার সময় যে হচ্ছে একটা হাতের ছাপের মেশিন থাকে, সেই মেশিনটা কি করে, সেই মেশিনটা ছাপ নেয়, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে, দিয়ে তারপরে সেটা একটা ইউনিক, আমাদের যে হাতটা ইউনিক, আমাদের হাতের প্রত্যেকের যে ছাপ সেটা ইউনিক, সেটা সে যাচাই করে এবং তারপরে আমাদের রেজাল্ট দেয়। তো সেই সংক্রান্ত পড়াশোনা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োটেকনোলজি কি, সে খুব সহজ, আমরা ছোট থেকেই শুনে আসছি বায়োটেকনোলজি কথাটা, টেকনোলজি কনসার্ন উইথ লিভিং বিইংস, ঠিক আছে, লিভিং বিলস উইথ উইলফুল ম্যানুপুলেশন অন দ্য মলিকিউলার লেভেল। মানে উইলফুল মানে কি, সদ ইচ্ছা সংক্রান্ত, মানে আমরা বাজে কাজে ইউজ করি না, মানে ইউজ করাটা উচিত নয়, এথিক্যালি উচিত নয়। তো বায়োটেকনোলজি শুধু হচ্ছে কি কনসার্ন উইথ দ্য লিভিং বিইংস ম্যানুপুলেশন অন মলিকিউলার লেভেল, মানে আণবিক ক্ষেত্রে। আমরা শুনেছি যে বিটি বেগুন, বিটি তুলা শুনেছি, এটা কি বায়োটেকনোলজিক্যাল, মানে টেকনোলজি দিয়ে তৈরি করা তুলো, বা বায়োটেকনোলজি দিয়ে তৈরি করা হচ্ছে বেগুন, সেটা হচ্ছে বিটি তুলো বা বিটি বেগুন। তো সেই বিটি বেগুন বা বিটি, তার মধ্যে কিছু কিছু মডিফিকেশন থাকে, ঠিক আছে, জেনেটিক্যাল মডিফিকেশনের মাধ্যমে সেগুলোকে তৈরি করা হয়, তাই জন্য সেগুলো হচ্ছে বায়োটেকনোলজি, সেই টেকনোলজিকে বলা হচ্ছে বায়োটেকনোলজি। নেক্সট আমরা আজকে যেটা পড়বো সেটা কি ছিল, সেল। তো সেল সংক্রান্ত যে পড়াশোনা, সেল সংক্রান্ত পড়াশোনাকে বলা হচ্ছে সাইটোলজি। সাইটো মানে কি সেল, সাইটো মানে হচ্ছে সেল, আর লজি মানে কি জ্ঞান। তো সাইটোলজি মানে হচ্ছে কি সেল সংক্রান্ত যে জ্ঞান, সেটা হচ্ছে সাইটোলজি। নেক্সট কি কার্ডিওলজি। কার্ডিওলজি আমরা অনেকেই শুনেছি ডাক্তারি ক্ষেত্রে, যে কার্ডিওলজিস্ট শুনেছি। তো কার্ডিওলজিস্ট, কার্ডিও মানে কি, কার্ডিও মানে হচ্ছে হার্ট, কার্ডিও মানে হচ্ছে কি হার্ট। তো কার্ডিওলজি মানে কি হার্ট সংক্রান্ত পড়াশোনা, যেসব পড়াশোনা হচ্ছে হার্টকে নিয়ে পড়াশোনা করা হয় সেগুলো হচ্ছে কার্ডিওলজি। তো বায়োলজির অনেক ধরনের আরো আরো কি জিনিস আমরা পড়বো, যে বায়োলজির অন্তর্গত কি কি সাবজেক্ট আছে। তার মধ্যে আরেকটা হচ্ছে কি কাইরোপডি, ঠিক আছে, কাইরোপডি, কাইরো মানে কি ফিট, কাইরো মানে হচ্ছে ফিট মানে পা।
তো ফিট নিয়ে মানে যেসব পড়াশোনা হচ্ছে তার পা নিয়ে পড়াশোনা করা হয়, তো সেটা হচ্ছে কাইরোপোডি। নেক্সট আমরা দেখছি কি, নেক্সট আমরা দেখছি ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি আমরা এই কথাটা খুব এখন খুব খুব রিসেন্ট শুনছি যে ডেমোগ্রাফি, ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেস। তো ডেমোগ্রাফি কি, ডেমোগ্রাফি মানে হচ্ছে পিপল নিয়ে পড়াশোনা করা, মানে হচ্ছে কি মানুষ মানে মানুষের জনসংখ্যা, জনসংখ্যা যে পিপল, পিপল মানে হচ্ছে ডেমো মানে হচ্ছে পিপল, তো পিপল নিয়ে যে সংক্রান্ত পড়াশোনা সেটা হচ্ছে ডেমোগ্রাফি। আমাদের এই যে সেন্সাস করতে কাজে লাগে, ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয় মানে কি জায়গা অনুসারে মানুষ কি করে বদলায় বা মানুষের জনসংখ্যা সংক্রান্ত যেসব পড়াশোনা সেটা হচ্ছে ডেমোগ্রাফি। ঠিক আছে। ডার্মাটোলজি আমরা খুব ছোট থেকেই শুনে আসছি, ডার্মাটোলজি, ডার্মা মানে কি ত্বক বা স্কিন, তো স্কিন সংক্রান্ত পড়াশোনা হচ্ছে ডার্মাটোলজি। নেক্সট কি, ইকোলজি, এটা খুব ভাইটাল, এটা মাথায় রাখবে, ইকোলজি। ঠিক আছে, ইকোলজির ঐকস শব্দ থেকে এসেছে হচ্ছে ইকোলজি। ঠিক আছে, ঐকস মানে কি, ঐকস শব্দটা এসেছে হচ্ছে বাসস্থান বা হ্যাবিট্যাট, বাসস্থান, হ্যাঁ, বাসস্থান বা হ্যাবিট্যাট। সো ইকোলজি কি, স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, ইন্টার রিলেশনশিপ বিটুইন, বিটুইন কি, বিটুইন লিভিং অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, মানে হচ্ছে কি আমাদের যেসব জীবন্ত প্রাণী আছে এবং তাদের বাসস্থানের সাথে তাদের যে পারস্পরিক সম্পর্ক, মানে একটা আমি একটা মানুষ, আমার সাথে গাছের বা একটা সামান্য অণুজীব বা মানে আমার একটা লিভিং জিনিসের সঙ্গে আমার পারিপার্শ্বিকের যে ইন্টার রিলেশনশিপ সম্পর্ক, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইকোলজি। এন্টোমোলজি, এন্টোমোলজি এটা একটা নতুন শব্দ তোমাদের কাছে আশা করছি, এন্টোমোলজি, এন্টোমন থেকে এসেছে কথাটা, এন্টোমন মানে কি হচ্ছে পোকা, এন্টোমন মানে হচ্ছে পোকা বা খণ্ড বিভক্ত প্রাণী, মানে যাদের শরীর অনেকগুলো খণ্ডে বিভক্ত। আমরা দেখেছি মশা, মাছি, তারপরে ধরো বিভিন্ন আরশোলা, এদের শরীর কি বিভিন্ন খণ্ডে বিভক্ত। তো সেই মানে এন্টোমোলজি মানে হচ্ছে, এন্টোমন থেকে কথাটা এসেছে, তো এন্টোমোলজি মানে হচ্ছে পোকা সংক্রান্ত যেসব পড়াশোনা সেটাকে হচ্ছে এন্টোমোলজি বলে। নেক্সট কি, নেক্সট হচ্ছে ফ্লোরিকালচার। ফ্লোরিকালচার কথাটা খুব আমরা শুনে এসেছি, ফ্লোরিকালচার ফ্লাওয়ার থেকে এসেছে, ফ্লোরি কথাটা, ফ্লাওয়ার মানে কি ফুল, ফুল সংক্রান্ত পড়াশোনা কি ফ্লোরিকালচার। নেক্সট ফিশারি, ফিশারি মানে খুব ভালো করে বুঝতে পারছি যে মাছ, মাছ নিয়ে পড়াশোনা বা জলজ প্রাণী নিয়ে পড়াশোনা, সেটা হচ্ছে ফিশারি। ঠিক আছে, ফরেস্ট্রি মানে কি, ফরেস্ট্রি মানে হচ্ছে বন, বন সম্পদ সম্পর্ক পড়াশোনা হচ্ছে ফরেস্ট্রি। নেক্সট কি, জেনেটিক্স, এটাও একটা খুব ইম্পর্টেন্ট, জেনেটিক্স, হোয়াট ইজ জেনেটিক্স, স্টাডি অফ ভ্যারিয়েশন অ্যান্ড ট্রান্সমিশন অফ হেরিডিটি ক্যারেক্টার ফ্রম প্যারেন্টস টু দেয়ার ইয়ং ওয়ান্স, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে হেরিডিটি ক্যারেক্টার মানে আমার যে পূর্বসূরির যে ক্যারেক্টার, যে বিভিন্ন জিনগত যে ক্যারেক্টার, আমার আমার চোখের রং, আমার হাতের মানে কালার, এই সমস্ত কিছু যে মানে আমি আমার উত্তরসূরিকে যে পাস করছি বা আমার বাবা যে আমাকে পাস করেছেন, সেই সেই সংক্রান্ত পড়াশোনা হচ্ছে কি জেনেটিক্স, মানে স্টাডি অফ ভ্যারিয়েশন অফ ট্রান্সমিশন অ্যান্ড ট্রান্সমিশন অফ হেরিডিটি ক্যারেক্টার। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ম্যানিপুলেশন অফ জিন, জিনকে আমরা ম্যানিপুলেট করছি ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য অর্গানিজম। তো বায়োটেকনোলজির সঙ্গে একটু একটু আগে তোমাদেরকে বললাম যে বায়োটেকনোলজি একটা কথা বললাম, তো সেখানে আমরা যেরকম বিটির বেগুন তৈরি করেছি, তো সেই বায়োটেকনোলজি একটা পার্ট হচ্ছে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো সেখানেই আমরা হচ্ছে মলিকুলার লেভেলে চেঞ্জ করছি জিনের, আর সেখানে অর্ডার টু ইমপ্রুভ দ্য অর্গানিজম আমরা তার বৈশিষ্ট্যগুলোকে আরো বাড়িয়ে তুলছি। ধরো একটা বেগুনের একটা যে একটা বেগুন হচ্ছে তোমার বেগুনি কালারে, আর একটা বেগুন হচ্ছে ধরো আমাদের সবুজ বা হালকা সাদা, সবুজ আর সাদা মিশ্রিত কালারের। তো কিন্তু যে আমি দেখছি যে আমার দরকার হচ্ছে বেগুনি কালারটা, কিন্তু যে সবুজ কালারের ধরো যে বেগুনটা আছে সেই বেগুনটা সাইজটা অনেক বড়, তো
তো আমি চাইছি যে আমি বেগুনি কালারের সাইজ বড় বেগুন চাই, তখন আমরা কি করব, তখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্য নেব এবং আমরা দুজনের জিনটাকে একত্র করে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা হচ্ছে বেগুনি কালারের বড় আকারের ওই সবুজ কালারের যেই বেগুনটার কথা বললাম, তো সেই রকম বড় বেগুনি কালারের বড় আকারের মানে হচ্ছে আমরা বেগুনটা পাচ্ছি, তো সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট কি গাইনোকোলজি। গাইনোকোলজি কথাটা আমরা খুব শুনে এসেছি, গাইনি, GYNE, GYNE, গাইনি। গাইনি মানে হচ্ছে ফিমেল, মানে ফিমেল সংক্রান্ত পড়াশোনা। ঠিক আছে, ফিমেল সংক্রান্ত যেসব পড়াশুনো বা ডাক্তারিতে আমরা পড়েছি যে গাইনোকোলজি, তো সেই ফিমেল সংক্রান্ত পড়াশোনা হচ্ছে গাইনোকোলজি। নেক্সট কি গ্যাস্ট্রোএন্ট্রোলজি। গ্যাস্ট্রোএন্ট্রোলজি মানে কি আমাদের কি এলিমেন্টারি ক্যানাল, তার মানে কি যেটা স্টমাক আর হচ্ছে ইন্টেস্টাইন, আমাদের যে স্টমাক আর ইন্টেস্টাইন থাকে সেই সংক্রান্ত পড়াশোনা হচ্ছে গ্যাস্ট্রোএন্ট্রোলজি। তো গ্যাস্ট্রোএন্ট্রোলজি কি হচ্ছে, গ্যাস্ট্রোএন্ট্রোলজি হচ্ছে স্টমাক অ্যান্ড হচ্ছে আমাদের কি ইন্টেস্টাইন এই সংক্রান্ত পড়াশোনা। নেক্সট কি হিস্টোলজি। হিস্টোলজি কথাটা এসছে কি, হিস্টোলজি কথাটা এসছে হিস্টস থেকে। হিস্টস মানে কি, হিস্টস মানে কি টিস্যু, টিস্যু বা ওভেন স্ট্রাকচার মানে বোনা, বোনা হয়েছে। তো টিস্যু সংক্রান্ত যেসব পড়াশোনা মানে টিস্যু নিয়ে আমরা যে পড়াশোনা করছি কি টিস্যু অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার স্ট্রাকচার উইথ দ্য হেল্প অফ মাইক্রোস্কোপ। আমরা মাইক্রোস্কোপের আন্ডারে যে টিস্যু সংক্রান্ত টিস্যুটা দেখতে পাই সেই টিস্যু সংক্রান্ত পড়াশোনা হচ্ছে কি হিস্টোলজি। নেক্সট হচ্ছে হাইড্রোপোনিক্স। এটা একটা খুব আমাদের কাছে নতুন একটা শব্দ হতে পারে। হাইড্রোপোনিক্স কি, হাইড্রো মানে কি, হাইড্রো মানে হচ্ছে জল, তো যেই আমাদের হাইড্রোপোনিক্স একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হাইড্রোপোনিক্স মানে হচ্ছে আমাদের মাটি ছাড়া তৈরি করা যেসব আমরা শস্য বা ধরো হর্টিকালচারাল যেসব ক্রপস হয় যেমন বেগুন টমেটো হ্যান ত্যান, তো এগুলো হচ্ছে যে হাইড্রোপোনিক্সের মাধ্যমে, মানে কি সয়েল লেস কালচার। সয়েল লেস কালচার মানে এখানে মাটি থাকে না, ঠিক আছে, মাটি দিয়ে এই চাষটা করা হয় না, এটা আমরা জলের মাধ্যমেই চাষটা করি। জলের মাধ্যমে আমরা হচ্ছে নিউট্রিয়েন্ট দিই, কিছু কিছু নিউট্রিয়েন্ট দিই যাতে তারা পুষ্টি পায়। ঠিক আছে, সেই গাছগুলো যাতে পুষ্টি পায় তাহলে আমরা নিউট্রিয়েন্ট দিই এবং জলের মাধ্যমেই আমরা হচ্ছে এই চাষটা করে থাকি, এখানে মাটির কোনো ব্যবহার হয় না। তো সেই জন্য হচ্ছে হাইড্রোপোনিক্স, এখানে জল ইউজ হয়। ঠিক আছে, হেমাটোলজি। হেমাটোলজি মানে হেম মানে কি, হেম মানে আমরা পড়েছি কি, হেম মানে হচ্ছে রক্ত, হেম মানে হচ্ছে রক্ত বা ব্লাড। তো রক্ত সংক্রান্ত পড়াশোনা হচ্ছে হেমাটোলজি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইমিউনোলজি। ঠিক আছে, ইমিউনোলজি মানে আমাদের ইমিউনিটি সংক্রান্ত যেসব পড়াশোনা সেটা হচ্ছে ইমিউনোলজি। ওকে, নেক্সট হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে কি, মর্ফ মানে কি, মর্ফ মানে হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচার বা আকৃতি বা রূপ, বলে না যে একটা ছবিটা মর্ফ করে পাঠিয়ে দিয়েছে, মর্ফ করে মানে কি তার আকৃতিটা চেঞ্জ করে দিয়েছে, তার রূপটা চেঞ্জ করে দিয়েছে, সেটা হচ্ছে মরফোলজি। ওকে, তো মানে কি মরফোলজি মানে তার আকৃতি এবং সাইজ এই সংক্রান্ত যেসব পড়াশোনা আমরা করব সেটা হচ্ছে মরফোলজি। স্টাডি অফ এক্সটার্নাল স্ট্রাকচার অফ অর্গানিজম। ঠিক আছে, স্টাডি অফ এক্সটার্নাল স্ট্রাকচার, তার যে এক্সটার্নাল যে স্ট্রাকচার, তার আকৃতি, তার যে আকৃতি, ঠিক আছে, তার আকৃতি সংক্রান্ত পড়াশোনা হচ্ছে আমাদের মরফোলজি। নেক্সট নেক্সট এবার আমরা চলে যাচ্ছি সেল। তো সেল কি, সেল মানে কি, আমরা ছোট থেকে সেল পড়ে এসেছি, সেল চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেল যদি আমরা ঠিকভাবে ভালো করে বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের হবে না। সেল জিনিসটাকে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তো সেল, সেল কি, হোয়াট ইজ সেল? সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ। স্মলেস্ট ইউনিট অফ লাইফ মানে কি, একটা সেল আমাদের জীবনের ক্ষুদ্রতম একক, এটা আমরা খুব ছোটবেলা থেকেই পড়ে এসেছি। সেল যদি আমাদের মানে প্রত্যেকটা আমাদের দেহটা সেল দিয়ে তৈরি, তাই জন্য আমরা এটাকে বলছি স্মলেস্ট স্ট্রাকচার ইউনিট অফ লাইফ। আর স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, কেন স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট কেন সেটা আমরা দেখি। তো এটা একটা সেল ধরো, ওকে, এটা হচ্ছে তার নিউক্লিয়াস,
ঠিক আছে, এটা তার বিভিন্ন অঙ্গাণু ধরে নিচ্ছি আমি। এটা হচ্ছে সেল ওয়াল। তো এই সেল, একটা হচ্ছে সেল, এই আমাদের যদি আমরা ধরি, ধরো একটা বিল্ডিং ধরছি, হ্যাঁ, একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং। এই বিল্ডিং এর ফ্লোর আছে, কতগুলো ফ্লোর, এরকম আমরা ফ্লোর আঁকলাম। ফ্লোরের মধ্যে আবার আমরা কি আঁকছি, ফ্লোরের মধ্যে আমরা বিভিন্ন ঘর আঁকছি, ঠিক আছে। ধরো আমি ফ্লোরের নাম দিলাম 1 2 3 4 5, ঠিক আছে। অর্থাৎ এই যে এইটা, এই বিল্ডিংটাকে আমরা ধরি আমাদের বডি, ঠিক আছে। যদি আমরা ধরি এই বিল্ডিংটাকে আমাদের বডি, তাহলে এই বিল্ডিংটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, ফ্লোর পাচ্ছি, বিভিন্ন ফ্লোর পাচ্ছি, এই 5টা ফ্লোর পাচ্ছি। এবং ফ্লোরটাকে যদি আমরা ভাঙছি, তো ফ্লোরটাকে ভাঙার পর আমরা কি পাচ্ছি, বিভিন্ন ঘর পাচ্ছি, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এরকম ঘর পাচ্ছি। আর ঘরটাকে যখন ভাঙছি তখন আমরা লাস্ট অফ অল কি পাচ্ছি, লাস্ট অফ অল আমরা একটা পাচ্ছি ইট, ঠিক আছে। তো এই ইট, ইটটাই কি, আমাদের দেহটাকে যদি আমরা ভাঙতে থাকি, দেহটাকে যদি আমরা ভাঙতে থাকি, তাহলে কি আমাদের ধরো একটা সেল, একটা সেল নিয়ে তৈরি একটা সেল, বিভিন্ন সেল নিয়ে তৈরি হচ্ছে কি টিস্যু, অনেকগুলো সেল নিয়ে তৈরি হচ্ছে টিস্যু। আবার অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি কি হচ্ছে, অর্গ্যান বা অঙ্গ। মানে কি আমাদের লিভার, আমাদের হার্ট, আমাদের হাত, আমাদের পা, এই সব আবার এতগুলো মানে অনেকগুলো অর্গ্যান নিয়ে কি তৈরি হচ্ছে, আমাদের দেহ বা বডি, ঠিক আছে। তাহলে আমরা যদি আমাদের বডিকে যদি ভাঙতে থাকি, তাহলে আমরা কি পাবো, অনেকগুলো অর্গ্যান পাবো। অনেকগুলো অর্গ্যানকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো, আমরা পাবো হচ্ছে টিস্যু, অনেকগুলো টিস্যু পাবো। তো অনেকগুলো টিস্যুকে আমরা যদি ভাঙতে থাকি, শেষ পর্যন্ত আমরা কি পাবো, সেল। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে যে আমাদের স্মলেস্ট ইউনিট অফ লাইফ। আর স্ট্রাকচারাল ইউনিট কেন, স্ট্রাকচারাল ইউনিট এখনই বললাম যে এই গোটা স্ট্রাকচারটাই দাঁড়িয়ে আছে, এই দেহর গোটা স্ট্রাকচারটাই দাঁড়িয়ে আছে একটা সেলের ওপরে। সেল যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই গোটা বডিটাই তৈরি হতো না, তাই না। তো দ্যাটস ওয়াই আমরা বলছি যে স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। আর ফাংশনাল ইউনিট কেন বলছি, কারণ একটা বডিকে যদি ভালো করে কাজ করতে হয় তাহলে তার অর্গ্যানকে ভালো করে কাজ করতে হবে। যদি তার অর্গ্যানকে ভালো করে কাজ করতে হয় তাহলে তার টিস্যুগুলোকে ভালো করে কাজ করতে হবে। আর যদি ভালো করে টিস্যুগুলোকে কাজ করতে হয় তাহলে তার সেলগুলোকেও ভালো করে কাজ করতে হবে। তার মানে কি, যদি আমাদের সেল যদি ভালো করে কাজ না করে, তাই না, তাহলে কিন্তু ফাংশন যদি না করে, সেল যদি ফাংশন না করে, তাহলে কিন্তু আমাদের গোটা দেহটাই ভালো করে চলবে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের কি বলি আমরা, যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। নেক্সট কি, এই একটু আগেই বললাম তোমাদেরকে সাইটোলজি। সাইটোলজি মানে কি, সাইটোলজি মানে হচ্ছে কোষ বিদ্যা বা কোষ সংক্রান্ত পড়াশোনা হচ্ছে সাইটোলজি। সাইটো মানে হচ্ছে কোষ, আর লগিস মানে হচ্ছে পড়াশোনা বা স্টাডি। নেক্সট আমরা কি পাচ্ছি দেখো, সেটা হচ্ছে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো এই টার্মগুলো আমাদেরকে খুব মনে রাখতে হবে। এই কোশ্চেনগুলো আমাদের কিন্তু কোশ্চেনে আসে আরআরবির পরীক্ষাতে। সেটা হচ্ছে ফাদার অফ সাইটোলজি, ঠিক আছে। ফাদার অফ সাইটোলজি বা টার্ম কয়েন্ড বাই হুম। এই সাইটোলজি, ফাদার অফ সাইটোলজি কাকে বলে বা সাইটোলজি শব্দটা কে প্রথম ব্যবহার করেছিলেন আমাদের রবার্ট হুক। রবার্ট হুক তিনি হচ্ছে এই সাইটোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। এবং এই যে তিনি এই, এখানে 1 মিনিট, দিস ইজ রবার্ট হুক, রবার্ট হুক ও 1674 খ্রিস্টাব্দে প্রথম কোষ আবিষ্কারও করেন, ঠিক আছে। রবার্ট হুকই কিন্তু সেলটা আবিষ্কার করেন। রবার্ট হুক প্রথম সেল আবিষ্কার করেন, কিন্তু তিনি কোথায় আবিষ্কার করেছিলেন, কিভাবে আবিষ্কার করেছিলেন, তিনি তার তৈরি এই যে মাইক্রোস্কোপ, তার নিজের হাতের তৈরি এই মাইক্রোস্কোপ দিয়ে তিনি দেখেছিলেন ওক গাছের যে ওক গাছ যে হয়, সে ওক গাছের কর্ক টিস্যু, মানে একটা কর্ক টিস্যু বলে এক প্রকার টিস্যু হয়, যে টিস্যু মানে কি কলা, তো সেই কর্ক টিস্যুর একটা সেল দেখেছিলেন। এই যে এটা হচ্ছে কর্ক টিস্যু, ঠিক আছে, তোমরা এখানেও দেখতে পারো, এই যে এটা হচ্ছে কর্ক টিস্যু। এই কর্ক টিস্যুর আন্ডারে দেখেছিলেন তিনি সেল। এই যে দেখো, এই গোটাটা হচ্ছে কর্ক টিস্যু। এই কর্ক টিস্যুর মধ্যে তিনি কি দেখেছিলেন, এই যে এই জিনিসগুলো ছোট ছোট খুপড়ির মতো ঘর দেখেছিলেন, ঠিক আছে। খুপড়ির মতো ঘর, আমরা জানি যে জেলখানায় যে ছোট ছোট খুপড়ির গুলো মতন ঘরগুলো থাকে না, তাদের কি বলি, সেল বলি। তো সেল মানে কি, ছোট খুপড়ির মতো ঘর। তো তিনি এই যে দেখেছিলেন যে খুপড়ির মতো ঘর আছে বিভিন্ন, এই যে দেখো,
এই খুপড়ির মতো ঘর ছিল বলেই তিনি এটার নাম দিয়েছিলেন কি সেল। খুপড়ির মতো ঘরগুলোকে দেখে তিনি নাম দিয়েছিলেন সেল। তো এই সেল আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, ঠিক আছে। কত সালে করেছিলেন, যে 1665 খ্রিস্টাব্দে করেছিলেন, ঠিক আছে। রবার্ট হুক সেল আবিষ্কার করেন 1665 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কোথায় করেন, নিজের তৈরি মাইক্রোস্কোপে, আর নিজের দিয়ে কি দেখেন, ওক ট্রি এর কর্ক টিস্যুর মধ্যে তিনি দেখেন কর্ক সেল দেখেন, এটা হচ্ছে ফার্স্ট দেখেন। এবং এই যে কর্ক সেল, এই কর্ক সেলটা কি ছিল, কর্ক সেলটা ছিল এই যে কর্ক সেল, যদি আমি ধরি, এই যে এটা একটা ধরো টিস্যু, এই টিস্যুর আন্ডারে ধরো এই সেলগুলো তিনি দেখেছেন, এই সেলগুলো আছে, এই সেলগুলো তিনি দেখেছিলেন কর্ক টিস্যুর আন্ডারে। কিন্তু এই সেলগুলো কি ছিল, ডেড, মানে মৃত সেল ছিল, ঠিক আছে, মৃত। তিনি দেখেন মৃত সেল দেখেন। কেন মৃত, এই সেটা কারণ হচ্ছে কর্ক টিস্যুর এই যে সেলগুলো, এই সেলের উপরে কি থাকে, সেলের উপরে এক ধরনের পদার্থ থাকে, সেটার নাম হচ্ছে সুবেরিন, ঠিক আছে। সুবেরিন বলে এক ধরনের পদার্থ থাকে এই সেলটা বরাবর, এই সেল বরাবর কি থাকে, সুবেরিন। এইটা যদি আমি একটা সেল ধরি, কর্ক টিস্যুর সেল, তার মধ্যে থাকে, তার মানে চার ধারে থাকে হচ্ছে সুবেরিন বলে একটা পদার্থ, সুবেরিন। তো সেই সুবেরিনটা মনে রাখতে হবে। সুবেরিন কি, সুবেরিন এক ধরনের ওয়াক্স লাইক স্ট্রাকচার, ওয়াক্স মানে কি, মোম জাতীয় পদার্থ। এরা কি করে সেটা হচ্ছে এই সেলের ভেতরে ওয়াটার এবং গ্যাস, এগুলো যেতে দেয় না। তো মোম হচ্ছে একটা আবরণের কাজ করে। তো সেই ওয়াক্স লাইক স্ট্রাকচার যেটা হচ্ছে সুবেরিন, সেই সুবেরিনটা জল বা গ্যাস কিছুই ভেতরে যেতে দেয় না। তার কারণে কি, তার কারণে জল বা যদি গ্যাস না পায় তাহলে কি মরে যাবে, তো কোষগুলো মৃত হয়ে যাবে। তো সেই কারণে তিনি মৃত কোষ দেখেছিলেন, কারণ তিনি দেখেছিলেন কি, কর্ক টিস্যু দেখেছিলেন। তিনি অন্য জীবন্ত টিস্যু দেখলে তিনি দেখতে পেয়েছেন যে হচ্ছে টিস্যুটা হচ্ছে জীবন্ত। তো তিনি প্রথম দেখেছিলেন যে হচ্ছে ডায়েড সেল দেখেছিলেন। তার জন্য কোথায় দেখেছিলেন, সেটা হচ্ছে কর্ক টিস্যুতে দেখেছিলেন। এই পদার্থটার নাম কি, সুবেরিন, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর জীবন্ত কোষকে দেখেন, জীবন্ত কোষ দেখেন হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহক। তিনি প্রথম জীবন্ত কোষের আবিষ্কারক। তিনি কত সালে দেখেছিলেন, তিনি দেখেছিলেন 1674 খ্রিস্টাব্দে, ঠিক আছে। জীবন্ত কোষ হচ্ছে 1674, আর মৃত কোষটা কি 1665 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো আমরা এখানে চলে যাই আর একবার। তো কি ডেড সেল, এই যে দেখলাম আমরা ডেড সেল সুবেরিন থাকে, সেল ওয়ালের মধ্যে কি থাকে, সুবেরিন থাকে। আর রবার্ট হুক একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম কি, সেটাও কিন্তু প্রশ্নে আসে মাঝে মাঝে। সেটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া হচ্ছে এই বইটার নাম হচ্ছে, রবার্ট হুক লিখেছিলেন মাইক্রোগ্রাফিয়া। তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে ফাদার অফ সাইটোলজি। তো ফাদার অফ সাইটোলজি বলা হচ্ছে আমাদের রবার্ট হুকে। কিন্তু ইন্ডিয়ান ফাদার অফ সাইটোলজি কাকে বলা হয়, ইন্ডিয়ান ফাদার অফ সাইটোলজি বলা হয় A.K. শর্মা, মানে অরুণ কুমার শর্মাকে বলা হয় হচ্ছে ইন্ডিয়ান ফাদার অফ সাইটোলজি। তিনি কিন্তু বাঙালি ছিলেন, এটা মাথায় রাখতে হবে। তিনি বাঙালি ছিলেন, তিনি ইন্ডিয়ান ছিলেন। তো অরুণ কুমার সরকারকে বলা হয়, অরুণ কুমার শর্মাকে বলা হয় ইন্ডিয়ান ফাদার অফ সাইটোলজি। নেক্সট এটা আমরা পড়লাম। সো এবার আমরা কথা বলবো অ্যান্টনি ভন লিউয়েনহকের নিয়ে। তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে জীবন্ত কোষ প্রথম দেখেছিলেন। তিনি প্রথম দেখেন জীবন্ত কোষ, কত সালে দেখেন, 1674 খ্রিস্টাব্দে। তো তাকে বলা হয়, অ্যান্টনি ভন লিউয়েনহককে বলা হয় কি, ফাদার অফ মাইক্রোবায়োলজি, ঠিক আছে। এই পয়েন্টগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহককে। তিনি প্রথম যে কোষটা দেখেছিলেন, একটু আগে বললাম যে জীবন্ত কোষ দেখেছিলেন, সেই জীবন্ত কোষগুলোকে তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে অ্যানিমাল কিউলস, ঠিক আছে। তিনি জীবন্ত কোষ দেখেছিলেন, এই যে লিভিং মাইক্রোবস দেখেছিলেন। তিনি সেটা কোথায় দেখেছিলেন, তিনি দেখেছিলেন কিন্তু এটা পন্ড ওয়াটারে, ঠিক আছে। এই যে এখানে দেখলাম ডিসকভারি অফ ফ্রি লিভিং সেলস ইন পন্ড ওয়াটার। তিনি একটা পন্ড ওয়াটার থেকে
ওয়াটারের মধ্যে যে একটা সেল দেখেছিলেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফার্স্ট লিভিং সেল। আর তার নাম তিনি দিয়েছিলেন কি, অ্যানিমাল কিউলস। অ্যানিমাল কিউলস মানে কি, অ্যানিমাল কিউলস হচ্ছে এসেছে হচ্ছে কি মলিকিউল থেকে, মানে কি মলিকিউল, মলিকিউল আর অ্যানিমাল এই দুটো মিক্সচার হয়ে এসেছে হচ্ছে অ্যানিমাল কিউলস। ঠিক আছে, তো তিনি প্রথম এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া দেখেছিলেন। তো ব্যাকটেরিয়া দেখেছিলেন, তো ব্যাকটেরিয়া হচ্ছে জীবন্ত, তো জীবন্ত সেল দেখেছিলেন, তো সেই জীবন্ত সেলের নাম দিয়েছিলেন তিনি অ্যানিমাল কিউলস। ঠিক আছে, কিন্তু তখন ব্যাকটেরিয়া নামটা তিনি জানতেন না, মানে তিনি যখন এইসব দেখেছিলেন তখন ব্যাকটেরিয়ার নামটা তিনি দেননি, তিনি নামটা দিয়েছিলেন কি, তিনি নাম দিয়েছিলেন অ্যানিমাল কিউলস। পরবর্তীকালে কিন্তু এই মানে ক্রিশ্চিয়ান গট ফ্রায়েড তিনি হচ্ছে এই ব্যাকটেরিয়ার নাম দেন। ঠিক আছে, তিনি নামকরণ করেন ব্যাকটেরিয়া। তিনি 1829 খ্রিস্টাব্দে এই যে তিনি দেখেছিলেন অ্যানিমাল কিউলস ব্যাকটেরিয়া, তিনি সেই ব্যাকটেরিয়ার নাম দেন ব্যাকটেরিয়া। ঠিক আছে, আর হচ্ছে কি আমরা অ্যান্টন ভন লিউয়েনহককে কি কি তিনি কি আরো কি আবিষ্কার করেছিলেন, তিনি আবিষ্কার করেছিলেন স্পাম। স্পাম তিনি প্রথম দেখেছিলেন কত সালে, 1677 সালে তিনিই প্রথম স্পাম দেখেছিলেন। এছাড়াও তিনি কি দেখেছিলেন, আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, মানে হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল। ঠিক আছে, এই আরবিসিও তিনি দেখেছিলেন। আর এখনই বললাম ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এটাও প্রথম তিনিই দেখেছিলেন। ঠিক আছে, কিন্তু তখন তিনি নামকরণ করে যেতে পারেননি, মানে তিনি এটার নাম ব্যাকটেরিয়া দিয়ে যাননি, তিনি দিয়ে গেছিলেন অ্যানিমাল কিউলস। পরবর্তীকালে এদের নাম দেওয়া হয়, ব্যাকটেরিয়ার নাম দেন কি ক্রিশ্চিয়ান গটফ্রায়ার্ড। এবারে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তো এতক্ষণ পর্যন্ত আশা করি তোমরা সকলেই বুঝে গেছো যে আমরা কি কি পড়লাম। আমরা কি পড়লাম, সেল পড়লাম। সেল কি, সেল হচ্ছে একটা স্মলেস্ট ইউনিট অফ লাইফ। সেল হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। আর কি সেল হচ্ছে কি বললাম, আর সেল সংক্রান্ত কি পড়লাম, সাইটোলজি পড়লাম, আর পড়লাম ফাদার অফ সাইটোলজি। ঠিক আছে, এবার আমরা নেক্সট আসছি ইম্পর্টেন্ট পয়েন্টস। সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট পয়েন্টসের মধ্যে আসছি, সেটা হচ্ছে দ্য স্মলেস্ট সেল কি, ওয়ার্ল্ড মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে স্মলেস্ট সেল কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে স্মলেস্ট সেলের নাম হলো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম কি, এক ধরনের ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম হলো এক ধরনের ব্যাকটেরিয়া। এর সাইজ কত, এর সাইজটা হচ্ছে 0.2 থেকে 0.3 মিলি মাইক্রন। ঠিক আছে, নেক্সট আমরা কি জানি যে স্মলেস্ট সেল পড়লাম, তাহলে কি বিগেস্ট সেলও পড়তে হবে। বিগেস্ট সেল কি, বিগেস্ট সেলের নাম হচ্ছে এগ অফ অস্ট্রিচ, মানে হচ্ছে উটের ডিম। উটের ডিম হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় হচ্ছে সেল। ঠিক আছে, তো উটের ডিম কিন্তু ইউনিসেলুলার, মানে কি এককোষী। মানে গোটা যে ডিমটা দেখতে পাচ্ছি, সেই গোটা ডিমটাই কিন্তু একটা সেল। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো সবচেয়ে বড় একটা সেল হচ্ছে কি অস্ট্রিচের ডিম। তো এর সাইজ কত, এর সাইজ হচ্ছে 170 থেকে 130 ঠিক আছে, তো 170 থেকে 130 হচ্ছে এর সাইজ। ঠিক আছে, নেক্সট কি পড়বো, নেক্সট হচ্ছে লংগেস্ট সেল ইন হিউম্যান বডি। লংগেস্ট সেল মানে কি সবচেয়ে লম্বা। এটা কি লার্জেস্ট, এটা বিগেস্ট, এটা হচ্ছে স্মলেস্ট, এটা হচ্ছে লংগেস্ট। ঠিক আছে, লংগেস্ট সেল ইন হিউম্যান বডির মধ্যে কিন্তু লংগেস্ট সেল কি, সেটা হচ্ছে নিউরন বা হচ্ছে নার্ভ সেল আমরা পড়েছি, নার্ভ সেল আমরা শুনেছি নাম। তো সেই নিউরন বা নার্ভ সেল সেটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট সেল। ঠিক আছে, তো এই নার্ভ সেলটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি, সেটা হচ্ছে ডিভিশন বা রিজেনারেশন পাওয়ার কিন্তু এটা খুব কম। মানে একবার যদি আমরা দেখেছি যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায়, ছড়ে যায়, তাই না, তো সেগুলো আবার পুনরায় কিন্তু রিজেনারেট হয়ে যায়। আমাদের স্কিন যদি কেটে যায়, তারপরে সেটা রক্ত বেরোয়, তারপরে কিছুক্ষণ পরে সেগুলো একটু শক্ত হয়ে যায়, তারপরে আস্তে আস্তে সেই চামড়া কিন্তু আবার ফিরে আসে। তার মানে কি আমাদের যে কোনো বাদবাকি যে কোনো সেলের কিন্তু রিজেনারেশন পাওয়ার আছে, মানে তারা আবার ভালো করে রিজেনারেট হতে পারে, মানে নতুন করে তৈরি হয়ে যেতে পারে। কিন্তু নার্ভ সেল এমন একটা সেল, ঠিক আছে, নার্ভ সেল এমন একটা সেল, সেইটা কিন্তু রিজেনারেশন পাওয়ার খুবই কম। নার্ভ সেলের রিজেনারেশন
রিয়াকশন পাওয়ার প্রচণ্ড কম। তো নার্ভ সেল কিন্তু তৈরি হতে চায় না, এই জন্য নার্ভের রোগের অসুখ কিন্তু হলে সেটা সারানোটা একটু সমস্যা। তো নার্ভ সেল রিজেনারেট হতে পারে না। তো নার্ভ সেল রিজেনারেট হতে পারে না। নেক্সট কি, নেক্সট হচ্ছে দ্য বিগেস্ট সেল ইন হিউম্যান বডি। তো বিগেস্ট সেল কি, বিগেস্ট সেল মানে হচ্ছে হিউম্যান বডির যে বিগেস্ট সেল, মানে আমাদের হিউম্যান বডির মধ্যে সবচেয়ে বিগেস্ট সেল কি, এতক্ষণ আমরা পড়ছিলাম যে গোটা পৃথিবীর মধ্যে বিগেস্ট সেল কি, সেটা হচ্ছে অস্ট্রিচের এগ। আর হিউম্যান বডির মধ্যে বিগেস্ট সেল কি, সেটা হচ্ছে ওভাম সেল, মানে ওভাম সেল, সেটা কি, ডিম্বাণু। ঠিক আছে, এটা কোথায় দেখা যায়? ডিম্বাণু মানে কি, ফিমেল, ফিমেলে দেখা যায়। ফিমেল মানে হচ্ছে মহিলাদের শরীরে এটা দেখা যায়, এটা হচ্ছে বিগেস্ট সেল। আর স্মলেস্ট স্মলেস্ট সেল কি, স্মলেস্ট সেল হিউম্যান বডিতে কি, স্পার্ম সেল। স্পার্ম সেল হচ্ছে স্মলেস্ট সেল। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে পুরুষদের দেহে, মানে কি, মেল, মেলের ক্ষেত্রে দেখা যায়, মেল বা পুরুষ, এর ক্ষেত্রে দেখা যায় হচ্ছে স্পার্ম সেল। ওকে, ওয়েট 1 মিনিট। তো আজকে কি কি পড়লাম আমরা? আচ্ছা, এবার আমরা ছবিগুলো একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, যেটা বললাম তোমাদেরকে এখানে। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এক ধরনের ব্যাকটেরিয়া। তো সেই মাইক্রোপ্লাজমার, এটা হচ্ছে মাইক্রোপ্লাজমা, এটা হচ্ছে অস্ট্রিচের এগ। ঠিক আছে, এটা হচ্ছে অস্ট্রিচের এগ। এটা সাইজটা দেখো, এটা হচ্ছে নর্মাল এগ, এটা হচ্ছে অস্ট্রিচের এগ, কতটা বড়। ঠিক আছে, এটা কত বললাম, 170x130 mm সাইজ। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে লংগেস্ট লংগেস্ট সেল ইন হিউম্যান বডি কি বললাম, সেটা হচ্ছে নিউরন। এটা হচ্ছে নিউরন, আমরা দেখেছি ছবিতে। আর এটা কি, এটা হচ্ছে ওভাম সেল, এটা হচ্ছে ওভাম সেল বা ডিম্বাণু। আর এইটা কি, এটা হচ্ছে স্পার্ম সেল। ঠিক আছে, স্পার্ম সেল বা শুক্রাণু। এটা হচ্ছে কোথায় দেখা যায়, এটা হচ্ছে পুরুষের দেহে, এটা হচ্ছে মহিলার দেহে। তো আজকে অবধি এটাই থাক। নেক্সট ক্লাসে আমরা আরো সেল সম্পর্কে ডিটেলসে পড়বো, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, এবং সেলের আর বিভিন্ন যে মানে সেল অর্গানালিস গুলো আছে সেগুলো পড়বো, রাইবোসোম, তারপরে হচ্ছে আমাদের মাইক্রোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সমস্ত সম্পর্কে আমরা পড়বো আস্তে আস্তে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। গুড বাই, টাটা।